রূপক সাহা, যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। রূপকদা ইস্টবেঙ্গল নিয়ে একটি বই লিখেছেন। সে বইটির নাম ইস্টবেঙ্গল প্রথম 100 বছর। আর সেই প্রসঙ্গেই চলে আসছে আজ এই ইস্টবেঙ্গলের দলবদল বা নানা কিছু। ইস্টবেঙ্গলের AFC কাপ 2 টায়ার খেলতে যাবে, বা ইস্টবেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়ন হবে বা হয়েছে, বা ইস্টবেঙ্গল ডুরান্ডে রানার্স হয়েছে। এই সাফল্য, কিন্তু তার আগে ইস্টবেঙ্গলের অনেক সাফল্য আছে। আর সেই সাফল্য সব কিছু নিয়েই রূপকদার এই বই। আর আমাদের আজকের রূপকদাকে আমরা যে পেয়েছি, এই যে ক্যামেরার ফ্রেমে বন্দি করেছি, সে প্রসঙ্গটা হলো ইস্টবেঙ্গলের সেকাল এবং ইস্টবেঙ্গলের একাল। আমরা দুটো পর্বে এই অনুষ্ঠান আপনাদের সামনে সংবাদ টুডেতে তুলে ধরব। রূপকদা, যে প্রশ্নটা প্রথমেই আসছে, আপনি ইস্টবেঙ্গলে অনেক কিছু জানেন। আপনার বাবা বিখ্যাত ফুটবলার ছিলেন হারান সাহা, এবং আপনার সঙ্গে ইস্টবেঙ্গলের অনেক কিছু জড়িয়ে, যার ফলে আপনার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছে আপনার বই। ইস্টবেঙ্গলের সেকাল সম্পর্কে আপনি কি বলবেন? ইস্টবেঙ্গলের 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম। তাহলে সেদিক থেকে দেখতে গেলে 104 বছর বা 103 বছর পূর্তি হয়েছে। এই 103 বছরকে 3টে পার্টে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে যে জন্মের পর থেকে স্বাধীনতা পর্যন্ত, ভারতবর্ষের স্বাধীনতা পর্যন্ত। তারপরে 70 সাল থেকে একটা ফেজ, ইস্টবেঙ্গলের একটা পর্ব, এবং এই শতাব্দীর এই যে 24 বছর একটা পর্ব। এই 3টে পর্বের মধ্যে সেকাল বলতে আমি যদি জন্মলগ্ন থেকে শুরু করে তারপরে স্বাধীনতার আমল অবধি আমরা যদি এই পর্বের কথা ভাবি, এই সেকালের কথা, তাহলে আমি বলবো যে কলকাতার অন্য দুই ক্লাবের তুলনায়, যেমন মোহনবাগান এবং এরিয়ান্স, তাদের তুলনায়, বা মহামেডান, তাদের তুলনায় ইস্টবেঙ্গল জন্মের অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা প্রথম র্যাঙ্কিং একটা দল হিসেবে নিজেকে তুলে নিয়ে যেতে পেরেছিল। যেমন ক্লাবের রেজাল্ট, ক্লাবের প্লেয়ার বা লেজেন্ডারি প্লেয়ার্স সমস্ত, মানে একটা বিশাল ধরনের পেট্রোনাইজেশন, যেমন সেটা হয়েছিল যখন পূর্ববঙ্গ থেকে সমস্ত লোকেরা এখানে আসতে শুরু করলো। ছিন্নমূল যারা বাস্তুহারা, তারা এসে একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবের পতাকার নিচে দাঁড়াতো এবং ইস্টবেঙ্গল ক্লাব তাদের ক্লাব বলে মনে করতো, এবং ইস্টবেঙ্গল জিতলে তারা অত্যন্ত গৌরবান্বিত মনে করতো নিজেদের। এবং এদেরই মূলত এই যে একটা পপুলারিটি তখন, এই যে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুরা, বাঙাল যাদের বলা হয়, তাদের মানে ছত্রছায়ায় এবং তাদের উৎসাহে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে এত রমরমা এবং এত দ্রুত মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় পৌঁছে যাওয়া। ইস্টবেঙ্গল ক্লাবের খেলার দিক থেকে আমি বলবো যে স্বাধীনতার সময় পর্যন্ত যদি ধরা হয়, তখন ইস্টবেঙ্গল ক্লাবের যিনি প্রাণপুরুষ ছিলেন জ্যোতিষ গুহ, তিনি এই ক্লাবটাকে, তিনি যেহেতু আর্সেনাল ক্লাবে তিনি একটা সময় প্রশিক্ষণ নিয়েছেন বলে আমরা শুনেছি, তিনি ওই খানিকটা আধুনিকীকরণ করেছিলেন ইস্টবেঙ্গলের, এবং টিমটা যাতে ভালো খেলে, বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার নিয়ে এসে একটা মানে দলপতি সংহতিপূর্ণ একটা টিম তৈরি করতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। এইটা কিন্তু প্রথম ইস্টবেঙ্গল ক্লাবে করেছিলেন জ্যোতিষ গুহ, এবং যার ফলশ্রুতি আমরা দেখি যে পঞ্চপাণ্ডব বলে যারা বিখ্যাত, সেই পঞ্চপাণ্ডব কিন্তু এই জ্যোতিষ গুহই নাচার করেছিলেন, এবং বিভিন্ন জায়গা থেকে তুলে এনে এমন একটা দুর্ভেদ্য ফরওয়ার্ড লাইন তৈরি করেছিলেন যে এখনও তার সমকক্ষ আর হয়নি, যাকে আমরা পায়াস বলি। হ্যাঁ, তো এই যে পঞ্চপাণ্ডবের তখন মানে এত রমরমা, পরবর্তীকালে ভারতবর্ষের তুলনা করার মতো একজনই মাত্র ছিলেন যিনি এই কাজটা করে গিয়েছিলেন, তিনি হচ্ছেন সৈয়দ আব্দুল রহিম, ইন্ডিয়ার সব জাতীয় দলের সবচেয়ে সেরা কোচ। তিনিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার তুলে নিয়ে এসে এমন একটা দুর্ভেদ্য টিম তৈরি করেছিলেন 51 থেকে 62-র মধ্যে, যারা এশিয়ার সেরা হয়েছিল সেই টিমটা, এটা সকলেই জানেন। তো ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস, মানে সেকালের ইতিহাস বলতে, তখন তো এত আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, এবং তখন চাহিদাও এত ছিল না। একটা ক্লাব রান করার জন্য যে টাকা পয়সাটা দরকার হয়, সেই এত টাকা পয়সার দরকারও কিন্তু তখন ছিল না।
ক্লাব একটা জিনিস করেছিলেন, যারা ক্লাবটাকে তৈরি করেছিলেন তারা ময়দানে লবি করে সাহেবদের সঙ্গে তারা যোগাযোগ রেখে তারা কিন্তু একটা ময়দানে একটা খেলার তাঁবু এবং মাঠ তার অর্ধেকটা অংশ তারা আদায় করে নিয়েছিলেন, এবং তাও কাদের সঙ্গে 1911 সালের শিল্ড জয়ী মোহনবাগান টিমের সঙ্গে ভাগাভাগি করে, মানে প্রায় সেম র্যাঙ্কে তা মানে না নিয়ে গেলে এটা তো হয় না, কারণ মোহনবাগান ক্লাবের লবি তখন অনেক বেশি, অনেক লেজেন্ডারি প্লেয়ার তখন মোহনবাগান ক্লাবে খেলেন। তো ফলে কী হয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু সেই এটা তোমার মানে কী বলবো, যে উচ্চতাটায় নিয়ে গিয়েছিল তখন, সেই সময়টায় কিন্তু মানে কোনো অংশে ইস্টবেঙ্গল ক্লাবে খাটো করা যাবে না। যদিও মোহনবাগান ক্লাব বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওই আর্লি স্টেজটা, মানে স্বাধীনতার পূর্বে মোহামেডান ক্লাবের মানে তোমার সাফল্যটা, লিগে পরপর 5 বার জেতা, এইগুলো ইস্টবেঙ্গল ক্লাব তখনও হয়নি, অনেক পরে ফ্লারিশ করেছে এই ক্লাব, বিভিন্ন টুর্নামেন্টগুলো জেতা। এবং একটা সময় মানে এই যে 5 ফরওয়ার্ডসের জন্য, পঞ্চপাণ্ডবদের জন্য ইস্টবেঙ্গল একটা সময় অপ্রতিরোধ্য হয়েছিল। সেকালে খেলার দিক থেকে আমি বলবো যে ইস্টবেঙ্গল এই যে একটা মানে দুর্ভেদ্য ফরওয়ার্ড লাইন তৈরি করেছিল, এটা এখনও পর্যন্ত মানে আফটার 70 ইয়ার্সও আর তার কথা আমরা বলি, কারণ ইস্টবেঙ্গল ক্লাবের অবদান কিন্তু কলকাতার ফুটবল বা ভারতীয় ফুটবলে এই অবদানটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। মোহনবাগান হোক, মোহামেডান হোক বা অন্য যে কোনো ক্লাবই হোক, একমাত্র তুলনা করা যায় হায়দ্রাবাদ পুলিশের সঙ্গে, কারণ তখন 50-এ যে ক্লাবটা ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের সঙ্গে টক্কর দিত, মানে সেই ইউসুফ খান, আফজল, লতিফ, মঈন, নায়েক, সমস্ত আজিজ, বড় বড় প্লেয়ার, লতিফুদ্দিনের বাবা মঈনুদ্দিন, তখন এই যে ওটাও একটা দুর্ধর্ষ টিম ছিল। তো এই ইস্টবেঙ্গল তখন সেকালটা আমি বলবো খেলার দিক থেকে এবং ট্রফি জয়ের দিক থেকে মানে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে যায় 70-এ। তখন ইস্টবেঙ্গল ক্লাব কলকাতার লিগ অত বছর পরপর জেতা, 5-6 বছর টানা জেতা বা ত্রিমুকুট পাওয়া, এইগুলো সমস্ত রেজাল্টগুলো করে শিল্ডে মোহনবাগানকে 5 গোলে হারানোর দ্বিতীয় পর্বে আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের দ্বিতীয় পর্বে এই সময়টা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড গেছে, সোনালি একটা অধ্যায় গেছে। তো সেকালে প্রচুর মানে ইস্টবেঙ্গল ক্লাবের আজকে এই যে একটা মিথ হয়ে যাওয়া, লাল হলুদ জার্সির রং দেখে উদ্দীপ্ত হয়, সেটা আরও বেশি বাড়লো 71-এর বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধের সময়। ওই সময়টায় প্রচুর পূর্ববঙ্গ থেকে প্রচুর লোক, আরও অনেক লোক তারা এই বঙ্গে চলে এলেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের তারা জনশক্তি যেটা, সেই শক্তিটা অনেক বাড়ালেন। এবং ইস্টবেঙ্গল ক্লাবের তখন এমন অবস্থা ছিল যে এই মানে কি বলবো, গর্জনে একটা টিম দারুণ ইন্সপায়ার্ড হতো। এবং আমি বহু প্লেয়ারের মুখে শুনেছি তারা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবেই খেলেছে, কিন্তু প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছে যে ইস্টবেঙ্গল ক্লাব তখন এমন একটা ক্লাব ছিল, প্লেয়ার্স ক্লাব, প্লেয়ারদের জন্য ক্লাব, যাদের জন্য খেলতে গিয়ে জান পর্যন্ত দেওয়া যায়। এবং ইস্টবেঙ্গল ক্লাবের কালারটা, বহু প্লেয়ার আমাকে বলেছে ইস্টবেঙ্গল ক্লাবের কালারটা এমন কি বলবো, একটা শরীরে এমন একটা এক্সাইটমেন্ট এনে দেয় যে এই ক্লাবের জার্সির সম্মান রাখার জন্য একটা প্লেয়ার তার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে পারে। এই অ্যাটমসফিয়ারটা অন্য কোনো ক্লাবে তারা পায়নি কখনো। তো সেকালে ইস্টবেঙ্গল ক্লাব আমি বলবো ট্রফি জয়ের দিক থেকে মধ্যপর্বে অনেক বেশি ট্রফি জিতলেও আসিয়ানা, হ্যাঁ সেটা আরও পরে। যদি আমি বলবো যে গোড়ার দিকে ইস্টবেঙ্গল ক্লাবের এমন প্লেয়ারদের তরফ থেকেও আমি বলবো যে একটা সময় এমন হয়েছিল যে ইস্টার্নডেলের টিম নতুন হবে, তো তাতে চাকরি 6-7 জন ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ার তারা তাতে চাকরি পেলেন, ক্লাবকে বললেন যে আমরা চাকরি পেয়েছি, আমরা ওই ইস্টার্নডেলের হয়ে আমরা ডিভিশনে খেলতে চাই। তো ক্লাব তাদের ছেড়ে দিয়েছিল। কিন্তু যে বছর এই 7-8 জন 6-7 জন প্লেয়ার তারা ক্লাব থেকে ছাড়াতে মানে ওখানে চলে গেলেন, সেই বছরই ইস্টবেঙ্গল ক্লাব সবচেয়ে খারাপ রেজাল্ট করলো এবং ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নেমে গেল। এবং ওই একবারই ইস্টবেঙ্গল ক্লাবের এই পদস্খলন হয়েছিল। তখন এই যে প্লেয়ারগুলো, আমি প্লেয়ারদের মানসিকতা বোঝানোর জন্য আমি এই ঘটনার উল্লেখ করছি যে সেখানে প্লেয়ারদের মনোবৃত্তি কীরকম ছিল। সমস্ত প্লেয়াররা তখন ইস্টার্নডেলকে বললো যে আমরা ইস্টার্নডেলে খেলবো না,
আমাদের চাকরি থাক বা না থাক আমরা এতে যাব, ইস্টবেঙ্গল ক্লাবে ব্যাক করব। তখন যিনি ইনচার্জ ছিলেন সেই সাহেব বললেন যে তোমাদের চাকরি ছাড়তে হবে না, তোমরা চাকরি করতে পারো, আমি নতুন করে টিম করে নেবো, গো ব্যাক টু ইওর ওন ক্লাব। তখন সবাই মিলে ইস্টবেঙ্গল ক্লাবে এসে এবং সে বছর সবাই মিলে চ্যাম্পিয়ন করে এবং ইস্টবেঙ্গল ক্লাব আবার ফার্স্ট ডিভিশনে উঠে আসে। তো এইরকম প্রচুর ইস্টবেঙ্গলের ঘটনা আছে যে প্লেয়ার যেমন ক্লাবের জন্য জান দিতে পারে, ক্লাবও তেমনি প্লেয়ারদের জন্য জান দিতে পারে। বহু ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ান টিমের মানে তখন ইন্ডিয়ান টিমের কজন প্লেয়ার ইস্টবেঙ্গল বা মোহনবাগানে ঢুকবে তাই নিয়ে প্রচণ্ড আকচাকচি হতো। এবং বেশিরভাগ সময় ক্ষেত্রে দেখা যেত যে অধিনায়কত্বের ক্ষেত্রে বিচারে মোহনবাগান ক্লাবের প্লেয়াররাই প্রাধান্য পেতেন, ইস্টবেঙ্গল প্লেয়াররা অতটা পেতেন না। যে অলিম্পিক ক্যাপ্টেনদের মধ্যে সবাই মোহনবাগানের লোক ছিলেন। তো সেই মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অল ইন্ডিয়া যে ক্ষমতার লড়াইটা চলতো তখন তার মধ্যে জ্যোতিষগুলো বিশেষ দাঁত ফোটাতে পারেননি, কিন্তু সবাই তাকে সমীহ করে চলতো। তখন তো জিয়াউদ্দিন, হ্যাঁ জিয়াউদ্দিনের সময় বা তার আগেও, আমি 40s-এও বলছি, 40s-50s-এও বলছি। তো সেই সময়টা ওইটা একটা ব্যাপার যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরের দিকে জ্যোতিষগুলো যথেষ্ট মর্যাদা পেয়েছিলেন এবং যারা তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাতেন তখন তারা প্রথমে জ্যোতিষগুলোকে খুশি করতে চাইতেন যে তুমি বেশি করো না, তুমি মানে আমরা ফুটবলের ভালো চাই, তো সবাই আমরা চাই, সুতরাং তুমি বেশি এই নিয়ে চাচামেচি বা অনর্থক করো না। তো সেই সময় জ্যোতিষগুলো একটা অল ইন্ডিয়া ভালো পজিশন ছিল যে মানে কি বলবো জায়গাটায় স্বাধীনতার পরে বা ক্লাবের যে আমি মধ্যপর্বের কথা বললাম তখন এই রকম র্যাঙ্কের কোনো কর্মকর্তা কিন্তু আমরা দেখতে পাইনি। তো ইস্টবেঙ্গল ক্লাবের সেকাল যারা খেলেছেন তাদের মানে অনেকেই বেছে নেন। ধর প্রথম টিম যারা খেলেছিলেন সেই 1925 সালে লিগে প্রথম ম্যাচ খেলেছিলেন যারা, তাদের মধ্যে কেউই বেছে নেই। স্বাভাবিক, এটা 50 বছর হয়ে গেছে, তো তোমার বেঁচে না থাকারই স্বাভাবিক। মানে তো ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য আমি বলবো সেই সময় আর্লি দিকে একটা প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া অন্য টিমগুলোকে, বিশেষ করে মোহনবাগানকে, এবং মানে কি বলবো বীর দর্পে এগিয়ে যাওয়া, রেকর্ড করা, এগুলো কিন্তু সেখানে অন্যতম বৈশিষ্ট্য। আর ইস্টবেঙ্গল ক্লাব যারা মানে ডাইহার্ট ফ্যান তারা আমি দেখেছি যে প্রত্যেক বছর যখন ইস্টবেঙ্গল, তখন আমাদেরও আমার সাংবাদিকতার গোড়ায় আমি দেখেছি যখন ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হতো তখন মানে গ্যালারিতে মেম্বাররা যারা খেলা দেখতে যেতেন তারা কি একটা অভূতপূর্ব মানে একটা সিচুয়েশন করতেন। মানে আমি এমন দেখেছি যে ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, একজন ভদ্রলোক আসতেন, তিনি সারা গায়ে একটা মানে গায়ের ভেতরে একটা অজগর সাপ জড়িয়ে নিয়ে তিনি ক্লাবে আসতেন সে ভিক্টরি সেলিব্রেশন করতে। আবার বহু ক্ষেত্রে দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের যারা চ্যাম্পিয়ন হবার বা ওই সময় মুখে প্রত্যেক ম্যাচ যখন জিততো তখন একদল সাপোর্টার ছিলেন, তারা ক্লাবের জন্য সন্ধেবেলায় তারা খিচুড়ি নিয়ে আসতেন, ইলিশ মাছ ভাজা নিয়ে আসতেন এবং সমস্ত সমর্থক যারা ওখানে উপস্থিত থাকেন তারা খেতেন। তো এইরকম একটা বন্ডেজ ছিল মানে সমর্থকদের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের যারা রান করতেন তারা যে বিরাট ধনী ছিলেন বা সমাজে পেশাদার হিসেবে খুব নাম করা ছিলেন এমন নয়, অতি সাধারণ লোক তারা ইস্টবেঙ্গল ক্লাবকে তখন চালাতেন।